জীবন নিয়ে কত সংগ্রাম, কত আয়োজন, দুঃখ, কষ্ট, গ্লানির মধ্যেও একটু সুখ খুঁজে নেয়ার প্রাণান্তকর চেষ্টা, প্রিয় মানুষের সঙ্গে জীবন ভাগাভাগি করে নিয়ে বাঁচার আকুতি, এরপরে অনন্তের পথে মহাযাত্রা। এই তো জীবনের চক্র। তবে এর মধ্যেও জীবনে ঘটে যায় নানান ঘটনা, যা পাল্টে দেয় জীবনের মোড়। স্বাভাবিক চক্রের বাইরে তৈরি করে নতুন কক্ষপথ, যেখানে মানুষ খুঁজতে থাকে মুক্তির পথ, হোক সেটা জীবন থেকে কিংবা জরাজীর্ণতা থেকে। তবে এই মুক্তি যদি হয় মৃত্যুর মধ্য দিয়ে, তখন সেটা আর স্বাভাবিক থাকে না, জন্ম দেয় আলোচনা আর সমালোচনার। আপনাদের হয়তো মনে আছে, কয়েকদিন আগে স্বেচ্ছায় মৃত্যুকে বরণ করে নেওয়া নেদারল্যান্ডসের দম্পতি জান ও এলসের কথা। প্রায় 50 বছর একসঙ্গে দাম্পত্য জীবন অতিবাহিত করেছেন এই দম্পতি। এরপর একসঙ্গে বরণ করলেন স্বেচ্ছা মৃত্যু। তাদের মৃত্যু ভাবিয়ে তুলেছে বিশ্বকে। এই নিয়ে গুরুত্বসহ প্রতিবেদন প্রকাশ করেছে অনেক আন্তর্জাতিক গণমাধ্যম। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রকাশ করেছে বিস্তর এক প্রতিবেদন। সেখানে উঠে এসেছে তাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত নানান দিকের কথা। জীবনের শুরুতে জান নেদারল্যান্ডসের জাতীয় যুব দলের হয়ে হকি খেলেছেন এবং এক পর্যায়ে ক্রীড়া প্রশিক্ষক হয়েছেন। এলস প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তবে এই জীবন হয়তো তাদের খুব বেশি টানেনি, তাই তো ছুটে গিয়েছেন নদীর কাছে, পানির কাছে, প্রকৃতির কাছে। সেখানেই জীবন বেশ উপভোগ করার চেষ্টা করেছেন এই ডাচ দম্পতি। জীবনের একটা বড় সময় তারা বোট হাউসে কাটিয়েছেন। তাদের একমাত্র পুত্র সন্তান থাকতো আবাসিক স্কুলে। সাপ্তাহিক ছুটিতে বাবা মার সঙ্গে সময় কাটাতে বোট হাউসে আসতো সে। নদীতে ভেসে বেড়ানোর জীবনকেই উপভোগ করতে এখানেই জীবিকার ব্যবস্থা করেন এই দম্পতি। শুরু করেন নৌ কার্গো ব্যবসা। তবে জীবনের শেষ পর্যায়ে অনেকটা অসুস্থ হয়ে পড়েন তারা, যে কারণে বোট হাউসে থাকা আর হয়নি তাদের। 2003 সালের দিকে অসুস্থ হতে শুরু করেন জান। পিঠে অস্ত্রোপচার হয় তার। এরপর ধীরে ধীরে আরও অসুস্থ হয়ে পড়েন তিনি। এক পর্যায়ে শরীরের নিচের অংশ একেবারে অচল হয়ে পড়ে। এদিকে 2022 সালে ডিমেনশিয়া শনাক্ত হয় এলসের। অনেক কিছুই মনে করতে পারতেন না তিনি, এমনকি ঠিকভাবে বাক্য গঠন করে কথা বলতে পারতেন না। জীবন তাদের দুর্বিষহ হয়ে পড়ে। তবে জান যখন অসুস্থ হয়ে পড়েছিলেন, তখন তাদের মধ্যে স্বেচ্ছা বা সহায়ক মৃত্যু নিয়ে কথা হতো। তারা নেদারল্যান্ডসের মৃত্যুর অধিকার সংগঠনে যোগও দিয়েছিলেন। এলস অসুস্থ হয়ে পড়লে তারা সিদ্ধান্ত নেন এত অসুস্থতা নিয়ে বেশি দিন বাঁচতে চান না তারা। নেদারল্যান্ডসে যেহেতু স্বেচ্ছা বা সহায়ক মৃত্যু বৈধ, তাই একটা সময় ছেলেসহ পরিবারের অন্যদের ডুও ইউথেনেশিয়া বা একসঙ্গে সহায়ক মৃত্যুর কথা জানিয়ে দেন তারা। এরপর সমস্ত মেডিকেল প্রক্রিয়া ও আইনি প্রক্রিয়া শেষ করে চলতি বছরের 3 জুন ডাক্তারদের তত্ত্বাবধানে অনন্তের পথে পাড়ি 70 বছর বয়সী জান ও 71 বছর বয়সী এলসের। জান বা এলসের ঘটনায় নেদারল্যান্ডসে একসঙ্গে সহায়ক মৃত্যুকে বরণ করে দেয়া প্রথম নয়, কারণ 2002 সালে ইউথেনেশিয়া বৈধ করে দেশটি, যেখানে 18 বছরের বেশি বয়সী মানসিকভাবে সক্ষম প্রাপ্তবয়স্কদের মধ্যে যারা অসহ্য যন্ত্রণায় ভুগছেন তারা ইউথেনেশিয়ার জন্য আবেদন করতে পারেন। 2023 সালে নেদারল্যান্ডসে 9068 জন স্বেচ্ছায় মারা গেছেন। দেশটির মোট মৃত্যুর 5% এটি। 2022 সালে এই সংখ্যা ছিল 6165। এছাড়া 2023 সালে ডুও ইউথেনেশিয়া বা একসঙ্গে স্বেচ্ছা মৃত্যুর ঘটনা ঘটেছে 33টি, যেখানে মারা যান 66 জন। 2022 সালে এমন ঘটনা ছিল 18টি, যেখানে 36 জন মারা যান। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHOর মতে 2020 সালে বিশ্বব্যাপী প্রায় 69 লাখ ইউথেনেশিয়া বা সহায়ক মৃত্যুর মাধ্যমে মারা গেছেন, যা বিশ্বের মোট মৃত্যুর 1.2%। তবে দেশ ভেদে ইউথেনেশিয়ার হার ব্যাপকভাবে পরিবর্তিত হয়। যেমন নেদারল্যান্ডসে ইউথেনেশিয়ার মাধ্যমে মৃত্যুর হার মোট মৃত্যুর 10%, যা যুক্তরাষ্ট্রে 0.1%। স্বেচ্ছা বা সহায়ক মৃত্যুর জন্য অবশ্যই কোনো ব্যক্তিকে মেডিকেল রিপোর্ট প্রদান করতে হবে। সেখানে প্রমাণ করতে হবে যে তিনি স্বেচ্ছা বা সহায়ক মৃত্যুর আবেদন করেছেন, তিনি এমন কোনো শারীরিক জটিলতা বা যন্ত্রণায় ভুগছেন যা তার জন্য অসহনীয়। এরপরে মেডিকেল টেস্টের মাধ্যমে এটি প্রমাণিত হলেই কেবল এই অনুমতি পাওয়া যায়।
ডুও ইউথেনেশিয়া হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি যেখানে দুজন ব্যক্তি যারা প্রায়ই অসুস্থ থাকেন এবং অসহ্য যন্ত্রণায় ভোগেন তারা একসঙ্গে স্বেচ্ছা মৃত্যুবরণ করেন। এই প্রক্রিয়ায় উভয় রোগী সচেতন থাকেন এবং এই প্রক্রিয়াতে তাদের পূর্ণ সম্মতি থাকে। এটি সাধারণত একই সময়ে বা খুব কাছাকাছি সময়ে একই স্থানে এবং একই চিকিৎসক দলের সহায়তায় সম্পন্ন হয়। এখানে মূলত চিকিৎসকরা উচ্চ মাত্রার ক্ষতিকর ঔষধ প্রয়োগের মাধ্যমে রোগীর মৃত্যু নিশ্চিত করেন। ডুও ইউথেনেশিয়া বর্তমানে নেদারল্যান্ডস এবং বেলজিয়ামেই বৈধ। সুইজারল্যান্ডের কিছু নির্দিষ্ট শর্তের অধীনে এই মৃত্যুকে বৈধতা দেয়া হয়। ইউথেনেশিয়া স্বেচ্ছা মৃত্যু নামেও পরিচিত। এটি এমন একটি চিকিৎসা পদ্ধতি যেখানে একজন রোগী অসহ্য যন্ত্রণা বা অসুস্থতা থেকে মুক্তি পেতে ইচ্ছাকৃত মৃত্যুবরণ করেন। একজন পেশাদার চিকিৎসক রোগীকে মারাত্মক ঔষধ প্রয়োগের মাধ্যমে মৃত্যু নিশ্চিত করেন কিংবা রোগীর জীবন রক্ষাকারী চিকিৎসা বন্ধ করে দেয়া হয়, যার ফলে চিকিৎসার অভাবে রোগী ধীরে ধীরে মারা যান। এছাড়াও পেশাদার চিকিৎসক রোগীকে এমন ঔষধ বা সরঞ্জাম সরবরাহ করেন যা রোগী নিজেই ব্যবহার করে মৃত্যুবরণ করতে পারেন। ইউথেনেশিয়া বিশ্বব্যাপী বেশ বিতর্কিত একটা মাধ্যম। তবে নেদারল্যান্ডস, বেলজিয়াম, কানাডা, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার কিছু অংশে নির্দিষ্ট শর্তের অধীনে সহায়ক মৃত্যু বৈধ। যুক্তরাষ্ট্রের বেশিরভাগ রাজ্যেই ইউথেনেশিয়া বৈধ নয়, তবে কিছু রাজ্যে মৃত্যুর অধিকার আইন রয়েছে যার মাধ্যমে রোগীর মৃত্যুর সিদ্ধান্ত নিজেই নিতে পারবেন। পক্ষের লোকেরা যুক্তি দেন অসহ্য যন্ত্রণায় ভুগছেন এমন ব্যক্তিদের জন্য মর্যাদার একটি গুরুত্বপূর্ণ ইউথেনেশিয়া ও ডুও ইউথেনেশিয়া। তবে বিরোধীরা যুক্তি দেন যে প্রক্রিয়া অপব্যবহারের সুযোগ রয়েছে এখানে। এটি দুর্বল মানুষদের উপর একটা চাপ সৃষ্টি করতে পারে। রোগীর মৃত্যু যন্ত্রণা চিকিৎসকদের উপর মানসিক চাপ তৈরি করতে পারে, এমনকি এটি জীবনের পবিত্রতাও লঙ্ঘন করে।